মেক্সিকোতে বাস করত এক ভয়ানক ড্রাগ ডিলার। কাউকে সে হাত পা কেটে মাছ শহরে ঝুলিয়ে রাখতো, কিংবা অন্যদের মেরে ঘরের দেওয়ালের মধ্যে লুকিয়ে রাখতো। ঠিক এমনই এক দুর্ধর্ষ মাফিয়াকে ধরতে সিআইএ চালায় এক মারাত্মক অভিযান, যা দেখানো হয়েছে সাইকারিও মুভিতে। তাই আজ সিনারি ক্যাপস বিডিতে এক্সপ্লেন করছি সেই অস্থির মুভির এক্সপ্লেনেশন। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করে আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা আমেরিকার আরিজোয়ানা রাজ্যের প্রত্যন্ত এক জায়গায় এক দল পুলিশ টিমকে তাদের গাড়ি নিয়ে যেতে দেখি। এই টিমটা লিড করছে এফবিআই এজেন্ট কেট মেসার এবং র্যাগি ওয়েন। তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে এখানকার একটা সেফ হাউসে কিছু লোককে হোস্টেস বানিয়ে রাখা হয়েছে। তাই তারা সেখানে একদল পুলিশ টিম নিয়ে একটি রেড দিতে চায়। সেই বাড়িতে পৌঁছানোর পর এফবিআই টিম প্রথমে দরজা খুলে ব্লাস্ট করে তার ভিতরে ঢোকে। তারপর সেখানকার কিছু ক্রিমিনালকে তারা স্যারেন্ডার করতে বাধ্য করলেও কেট যখন একটা রুমে ঢুকছিল ঠিক তখনই ক্রিমিনাল লিডার তার উপরে গুলি চালায়। কেট তখন দ্রুত গতিতে একদিকে সরে গিয়ে নিজেকে বাঁচায়। তারপর সেই লোকটাকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। গুলির আওয়াজ শুনে সেখানে র্যাগি সহ আরো কয়েকজন পুলিশ এসে পড়ে। ইতিমধ্যে এফবিআই সিনিয়র অফিসাররাও সেখানে এসে উপস্থিত হয়। সেই ক্রিমিনাল লিডারকে মারার পর সবাই যখন সেই ঘরে গিয়ে পৌঁছায়, তখন হঠাৎ গুলির আঘাতে দেওয়ালে সৃষ্টি হওয়া গর্তের ভিতরে তারা কিছু একটা দেখতে পায়। সেই দেওয়ালটাতে আসলে কার্ডবোর্ডের একটা আস্তরণ ছিল, যেটায় গুলি লেগে গর্ত হয়ে গিয়েছিল। ভেতরে কি আছে সেটা দেখার জন্য যখন কার্ডবোর্ডের আরো কিছু অংশ তুলে ফেলা হয়, তখন ভিতরে যা ছিল সেটা দেখে সবার চোখ রীতিমতো কপালে উঠে যায়। দেওয়ালের ভিতরে ছিল প্লাস্টিকে মোড়ানো পচা গলা কিছু বিভৎস লাশ। সেগুলোর অবস্থা এতটাই বিশ্রী ছিল যে সেটা দেখার পর কেট সহ সবাই বমি করতে শুরু করে। কিছুক্ষণ ধরে সেই ঘর তল্লাশি করার পর বিভিন্ন জায়গা থেকে এমন আরো অনেকগুলো ডেড বডি পাওয়া যায়। সেফ হাউসের বাইরের দিকে আরো একটা ছোট্ট ঘরে তখন পুলিশ তল্লাশি করছিল। এবার তারা মাটিতে একটা লম্বা তারের মতন জিনিস দেখতে পায়। সেটা ধরে টানতেই সেই ঘরে এমন এক মারাত্মক বিস্ফোরণ ঘটে, যেটার ফলে সেখানে থাকা পুলিশ সদস্যরা সহ পুরো ঘর একদম উড়ে যায়। আসলে ওই তারটা ছিল একটা ট্র্যাপ, যেটা একটা এক্সপ্লোসিভের সাথে কানেক্ট করা ছিল। আর সেই তারে টান পড়তেই এক্সপ্লোসিভ অ্যাক্টিভ হয়ে ভীষণ এই ব্লাস্ট ঘটে যায়। এই ঘটনায় দুজন পুলিশ সদস্য মারা গেলেও কেট ভিতরের দিকে থাকার কারণে তেমন কোনো ক্ষতি হয় না। তবে ব্লাস্টের কারণে ছিটকে আসা ছোট ছোট কংক্রিট কিংবা অন্যান্য জিনিসগুলো তার গায়ে লেগে ছোট্ট আঘাত লাগে। পরে কেট সেই ক্ষতগুলোর চিকিৎসা করিয়ে নেয়। এদিকে সেই ঘর থেকে মোট 42টা বডি উদ্ধার করার পর এফবিআই এবং সিআইএ এর এক্সপার্টরা ক্রাইমের ধরন দেখে জানায় যে এই কাজ কেবল মেক্সিকোর সোনোরা কার্টেল নামের ক্রাইমের হাতেই হতে পারে। এই সেফ হাউসটা আমেরিকা আর মেক্সিকোর বর্ডারের একদম কাছাকাছি ছিল, আর এরকম প্যাটার্নের কেস সিআইএ আগেও দেখেছে। মেক্সিকো আর আরিজোয়ানা সীমান্তের কাছাকাছি হওয়ায় সোনোরা গ্রুপ আরিজোয়ানায় অনেকদিন ধরে ড্রাগের বিজনেস করে আসছে। আর এই ভিকটিমরা তাদের সেই ড্রাগস নিয়ে করা নানা এক্সপেরিমেন্টের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এফবিআই এবং সিআইএ সোনোরা কার্টেল গ্রুপের লিডার ম্যানুয়েল ডিয়াজকে ধরার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে দেয়। কিন্তু ম্যানুয়েল ডিয়াজ আমেরিকার মধ্যে কোনো এক জায়গায় ঘাপটি মেরে আছে, যেটার কথা সিআইএ পর্যন্ত জানে না। তবে তারা গোপন সোর্সের ভিত্তিতে ডিয়াজের ভাই এবং তার ডান হাত গিয়ারমো কোথায় আছে তার খবর পায়। তাই গিয়ারমোকে ধরার জন্য সিআইএ টিম মেক্সিকোর জুয়ারেস শহরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। আর এর জন্য সিআইএ এর অধীনে একটা বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়। সিআইএ অফিসাররা এই ফোর্স গঠনের জন্য একটা মিটিং এ বসে, আর সেই মিটিং রুমের বাইরে কেট এবং র্যাগিও বসে বসে অপেক্ষা করতে থাকে। তাদেরকে এখানে ডেকে আনা হয়েছে কারণ তাদের মধ্যে যে কোনো একজনকে হয়তো এই টাস্ক ফোর্সে নিযুক্ত করা হবে। সিআইএ ডিরেক্টররা কেট আর র্যাগির দুজনের প্রোফাইল দেখে সিদ্ধান্ত নেয় যে এই অপারেশনে কেট তাদের জন্য ভালো হবে। কিন্তু কেট আবার এই ধরনের অপারেশনের জন্য কোনো এক্সপেরিয়েন্স ছিল না। সে শুধুমাত্র এফবিআই এর কিডন্যাপ রেসপন্স টিমের জন্য কাজ করত। ডিরেক্টররা নিজেদের মধ্যে আলাপ শেষে কেটকে ভিতরে ডেকে নেয়। তারপর তার কাছে ম্যানুয়েল ডিয়াজ এবং গিয়ারমো সহ এই ধরনের নার্কোটিক ড্রাগ ডিলারের ব্যাপারে সে কি জানে সেই সম্পর্কে কয়েকটা প্রশ্ন করে। সেখানে মিটিং এ থাকা সিআইএ এর এক কর্মকর্তা হঠাৎ তাকে পার্সোনাল প্রশ্ন করা শুরু করে, যেমন সে বিয়ে করেছে কিনা, বাচ্চা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এই প্রশ্নগুলো শুনে এবং সেই অফিসারের হাব ভাব দেখে কেট কিছুটা অবাক হয়। তবে সে সব প্রশ্নেরই ঠিকঠাক জবাব দেয়। ছোটখাটো এই ইন্টারভিউ শেষে কেটকে সিআইএ অফিসাররা বাইরে যেতে বলে। কিছুক্ষণ পর তাকে মিটিং এ আবারও ডেকে জিজ্ঞেস করা হয় যে সে এই টাস্ক ফোর্সে অংশ নিতে চায় কিনা। কেট কিছুটা কনফিউজ হয়ে গেলেও এই অপশনে সে রাজি হয়। তখন সিআইএ কর্মকর্তারা কেটকে এই অপারেশনের লিডারের সাথে পরিচয় করিয়ে দেয়, আর সেই লোকটাই ছিল ওই পাগলাটে সিআইএ অফিসার ম্যাট ব্রায়ার। পরের দিন থেকেই এই টাস্ক ফোর্সের কাজ শুরু করে দেওয়া হয়। প্রথমে তারা ম্যানুয়েল ডিয়াজের ভাই গিয়ারমোকে ধরার জন্য আমেরিকা আর মেক্সিকোর মাঝে থাকা আল পাসো বর্ডারে ইউএসএ মিলিটারি বেজের দিকে যাত্রা করে। সেদিন সকালবেলা কেটের কলিগ র্যাগি কেটকে এয়ারপোর্টে পৌঁছে দিতে আসে।
এরপর ম্যাট ব্রেয়ার কেটকে একটা প্রাইভেট জেটে নিয়ে যায়, যেটাতে করে তারা আল পাসোতে যাবে। বিমানে ওঠার পর আলহেন্দ্রো নামের আরো একজন ব্যক্তির সাথে কিটের দেখা হয়। আলহেন্দ্রো একজন মেক্সিকান এবং সে এই মিশনে সিআইএ ট্রেন্ড অ্যাসাসিন হিসেবে কাজ করছে। কেট ও আলেহান্দ্রো বিমানের মুখোমুখি সিটে বসে নিজেদের মধ্যে হালকা কথাবার্তা বলতে থাকে। আর এরই মাঝে বিমান আকাশে উঠতে শুরু করলে তারা কিছুক্ষণের মধ্যেই আল পাসো বর্ডারের মিলিটারি বেজে পৌঁছে যায়। বেজে পৌঁছানোর পর ইউএস ডেল্টা ফোর্সের টিম এবং টাস্ক ফোর্স মেম্বারদের নিয়ে একটা ব্রিফিং এর আয়োজন করা হয়। সেই সেমিনারে সিআইএর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সবাইকে অপারেশনের ব্যাপারে বিস্তারিত বুঝিয়ে দেয়। এরপর সেই সেমিনার শেষে কেট আলহেন্দ্রোর সাথে কথা বলতে গেলে আলহেন্দ্রো বুঝতে পারে যে কেট আসলে এই অপারেশনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে না, কারণ কেট তাকে বারবার প্রশ্ন করছে যে আসলে তারা কোন মিশনে যাচ্ছে। এই সবকিছু দেখে আলহেন্দ্রো কেটকে আপাতত সবকিছু চুপচাপ দেখে যেতে বলে, আর এটাও বলে যে ধীরে ধীরে কেট সবই জানতে পারবে। কিন্তু এরপরেও সে গিয়ারমোকে ধরার এই মিশনে যাওয়া নিয়ে তার বস ম্যাটের সাথে তর্ক শুরু করে দেয়, কারণ সে এই ধরনের অপারেশনে একদমই অভ্যস্ত না। কিন্তু মেট তাকে বলে, তুমি যেহেতু নিজের ইচ্ছায় এখানে এসেছো, তাই এই অপারেশন শেষ করে তোমাকে এখান থেকে যেতে হবে। এখন অন্য কিছুর জন্য ফোকাস নষ্ট না করে জাস্ট নিজের কাজে মন দাও। এই সব কথা শোনার পর কেট কিছুটা শান্ত হয় আর নিজের কাজে ফোকাস দেওয়া শুরু করে। এদিকে অপারেশন শুরু হলে ইউএসএ ডেল্টা ফোর্স আর সিআইএ তাদের লোকজনের গাড়ি নিয়ে আল পাসো বর্ডার ক্রস করে। মেক্সিকোতে ঢোকার পর তারা জুয়ারেজ শহরে গিয়ারমোর আস্তানার দিকে রওনা দেয়। পথের মধ্যে তাদের সাথে মেক্সিকান আর আমেরিকান ফেডারাল পুলিশও যোগ দেয়। জুয়ারেজ নামে সেই শহরে ঢোকার পর কেট শহরের কালচার দেখে একদম থমকে যায়। মেক্সিকানরা যে কতটা নৃশংস হতে পারে সেটা এই শহর দেখলেই বোঝা যায়, কারণ এই শহরের বিভিন্ন ফ্লাইওভারে ঝুলছে নৃশংসভাবে হত্যা হওয়া মানুষের উলঙ্গ লাশ। এখানে যারাই এই গ্যাংয়ের বিরুদ্ধে চলে তাদের সবাইকে এভাবেই মেরে ঝুলিয়ে রাখা হয়। এই সব দেখতে দেখতে তারা গিয়ারমোর আস্তানার কাছে গিয়ে পৌঁছায়। আশ্চর্যজনকভাবে তারা গিয়ে গিয়ারমোকে খুব সহজে গ্রেফতার করে নিয়ে আসে, কারণ তার আস্তানায় তেমন কোনো সিকিউরিটি ছিল না। তবে এত সহজে গিয়ারমোকে ধরে ফেলার পরেও ফেরার সময় আলহেন্দ্রা সবাইকে চোখ কান খোলা রাখতে বলে, কারণ ফিরতি পথে তাদের উপরে হামলাও হতে পারে। মেক্সিকান বর্ডারের কাছাকাছি যাওয়ার পথে হঠাৎ এই ফোর্সের গাড়ির পাশে একটা সন্দেহজনক গাড়ি দেখা যায়। সেই গাড়িটাকে দেখতে একটা পুলিশের গাড়ি মনে হলেও ভিতরের লোকজন দেখে মনে হচ্ছে যে তারা হয়তো কোনো হিচম্যান হবে। তাই আলেহেন্দ্রো সবাইকে দ্রুত নিজেদের বন্দুক রেডি করতে বলে। কিছু দূর যাওয়ার পর তারা তাদের আশেপাশে এমন আরো কয়েকটা গাড়িকে দেখতে পায়। এবার সবাই বুঝে যায় এই লোকগুলো তাদের উপরে ফায়ারিং করতে চলেছে। আলেহান্দ্রো সেই লোকগুলোকে এমন কোনো সুযোগ না দিয়েই আগেভাগেই তাদের উপরে অ্যাম্বুশ করার সিদ্ধান্ত নেয়। বর্ডারের ক্রসিং লাইনে এসে গাড়ি থামার পর আলেহান্দ্রো সবাইকে গাড়ি থেকে নেমে পড়তে বলে। সবাই বন্দুক নিয়ে নেমে গেলেও কেট গাড়ির ভিতরে বসে থাকে, কারণ মেক্সিকোর ভিতরে এই ধরনের গোলাগুলির সিদ্ধান্ত তার কাছে সঠিক মনে হচ্ছিল না। ওদিকে আলেহান্দ্রা গাড়ি থেকে নামার পর সেই গাড়িগুলোর মধ্যে লোকজনও নামতে শুরু করে। এরপর আলেহান্দ্রা তাদেরকে স্যারেন্ডার করতে বললে তারা উল্টো টাস্ক ফোর্সের উপরে ফায়ারিং শুরু করে। তাই আলেহান্দ্রা সহ সবাই একযোগে এই গুন্ডাগুলোর উপরে অ্যাম্বুশ শুরু করে। ওদিকে কেট হঠাৎ তার গাড়ির আয়নায় দেখতে পায় পুলিশের পোশাক পরা এক লোক তার দিকে এম করে গুলি চালাচ্ছে। কেট তখন দ্রুত ঘুরে গিয়ে সেই লোকটাকে এক গুলিতেই মেরে ফেলে। এই ঘটনায় কেট আরো বেশি বিরক্ত হয়ে যায়, কারণ মেক্সিকান পুলিশরা যে এতটা করাপ্টেড সেটা তার জানা ছিল না। যাই হোক, এই লোকগুলোকে মেরে সাফ করার পর ইউএস এর টাস্ক ফোর্স সফলভাবে বর্ডার ক্রস করে গিয়ারমোকে নিয়ে আমেরিকায় ফিরে আসে। মিলিটারি বেজে পৌঁছানোর পর কেট এই ঘটনার জন্য ম্যাটের উপরে চেঁচামেচি করে, কারণ মেক্সিকোর মাটিতে সিভিলিয়ানদের সামনে এমন গোলাগুলি তার কাছে পুরোই ইল্লিগাল মনে হচ্ছে। কিন্তু ম্যাট তাকে বলে, তুমি এখনো সিআইএর কাজের সাথে মানিয়ে নিতে পারোনি, ব্যাপার না, ধীরে ধীরে তোমার এগুলোকে নরমালি মনে হবে। এদিকে গিয়ারমোকে ধরে আনার পর প্রথমে ম্যাট তাকে ইন্টারোগেট করে, কিন্তু গিয়ারমো জানায় আমি ইংরেজি জানি না। তাই ম্যাট তখন তার সাথে কথা বলার জন্য আলেহেন্দ্রাকে পাঠায়। এবার আলেহেন্দ্রা গিয়ে গিয়ারমোকে টর্চার করতে শুরু করে, আর এমন স্টাইলে টর্চার করে যে গিয়ারমো এই সনোরা কর্টেলে যতটুকু জানতো সে সব কিছু হড়হড় করে বলে দেয়। গিয়ারমো জানায় মেক্সিকো থেকে আমেরিকা একটা গুপ্ত টানেলের মাধ্যমে তার ভাই ম্যানুয়েল ডিয়েজ ড্রাগস পাচার করার কাজ করে, কিন্তু এই টানেলের এক্সাক্ট লোকেশন সে নিজেও জানে না। সে শুধু এটা জানে যে এই টানেলটা মেক্সিকো সনোরা রাজ্যের নাগালস নামের একটি জায়গা থেকে শুরু হয়েছে। গিয়ারমোর কাছ থেকে এই ইনফরমেশন পাওয়ার পর কেট, ম্যাট এবং আলেহেন্দ্রা মেক্সিকো থেকে আসা ইলিগাল ইমিগ্রেন্টদের সাথে দেখা করতে যায়। এই যাত্রায় তাদের সাথে র্যাগিও যোগ দেয় যে তাদেরকে ড্রাইভ করে এখানে নিয়ে এসেছে। ইতিমধ্যে ইউএসএ পুলিশ মেক্সিকো থেকে আসা বেশ কিছু ইলিগাল ইমিগ্রেন্টকে সেখানে ধরে এনেছিল। তাদের ধরে এনে একটা জায়গায় জড়ো করে রাখা হয়, যেখানে ম্যাট আর তাদের টিম দেখা করতে যায়।
সেখানে পৌঁছানোর পর আলেহেন্দ্রা প্রথমে নাগালস থেকে আসা লোকজনদেরকে আলাদা করতে বলে। তারপর সে একে একে মেক্সিকান ভাষায় সেই লোকগুলোকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিকে আলেহেন্দ্রা যখন এদেরকে জিজ্ঞাসাবাদ করছিল তখন কেইট আর র্যাগি তাদের কার্যকলাপের কোনো কিছুই বুঝতে পারছিল না, কারণ আলেহেন্দ্রা গিয়ার্মোর কাছ থেকে যে তথ্যটা পেয়েছিল তার ব্যাপারে কেইট কিছুই জানতো না। তাই র্যাগি আর কেইট এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে ম্যাটকে এক পাশে ডেকে এনে জিজ্ঞেস করে যে এখানে হচ্ছেটা কি। তখন ম্যাট আর আলেহেন্দ্র এসে জানায় তারা গিয়ার্মোর কাছ থেকে এমন এক টানেলের সন্ধান পেয়েছে যেখান দিয়ে এই পুরো ড্রাগসের কারবারি চলে। এর জন্যই তারা এই ইমিগ্রেন্টদের কাছ থেকে সেই টানেলের ব্যাপারে জানতে যাচ্ছে। যদি তারা কেউই এই টানেলের মাধ্যমে আমেরিকায় এসে থাকে তাহলে তাদের কাছ থেকে টানেলের খোঁজ পাওয়া যাবে। পাশাপাশি আলেহেন্দ্র এটাও জানায় যে গিয়ার্মো জানিয়েছে ম্যানুয়াল ডিয়াজ কিন্তু এই ড্রাগস বিজনেসের মূল বস না, সে শুধুমাত্র আমেরিকান অংশের সোনোরা কার্টেলের কাজ নিয়ন্ত্রণ করে। সোনোরা কার্টেলের আসল হলো অ্যালারকান এডওয়ার্ড নামের একজন লোক যে মেক্সিকোতেই বাস করে। এবার সিআইএ এর প্ল্যান হলো এমন কিছু একটা করা যাতে আমেরিকায় ম্যানুয়াল ডিয়াজের বিজনেস একেবারে বন্ধ হয়ে যায়, কারণ বিজনেস বন্ধ হয়ে গেলে ডিয়াজ নিশ্চয়ই তার বস অ্যালারকানের কাছে ছুটে যাবে। তখন সিআইএ তাকে ফলো করতে গিয়ে পুরো কার্টেলটাকে অকেজো করে দেবে। তাদের প্ল্যান মোতাবেক তারা ইমিগ্রেন্টদের কাছ থেকে সেই টানেলের লোকেশনটাও পেয়ে যায়। ম্যাপের সাহায্যে টানেল বের করার পর তাদের মেইন ফোকাস এখন ম্যানুয়াল ডিয়াজের উপর। সিআইএ তাদের নিজস্ব ইন্টেলিজেন্স সোর্সকে কাজে লাগিয়ে এটাও বের করে ফেলেছে ম্যানুয়াল ডিয়াজের একটা গোপন ব্যাংক অ্যাকাউন্ট আছে, আর সেই ব্যাংক অ্যাকাউন্টে এক মহিলা গত কয়েক বছর ধরে টাকা জমা করে যাচ্ছে। এই খবর পাওয়ার পর সিআইএ টিম সেই ব্যাংকের উপরে নজর রাখা শুরু করে আর অপেক্ষা করতে থাকে কখন সেই মহিলা ব্যাংকে এসে টাকা জমা দিবে। নির্দিষ্ট সময় পর সেই মহিলা টাকা জমা দিতে এলে র্যাগি সহ সিআইএর কিছু লোক মিলে সেই মহিলাকে হাতে নাতে ধরে ফেলে। তবে দেখা যায় ওই মহিলা আসলে মহিলা নয়, বরং সে একজন মহিলা ছদ্মবেশী পুরুষ। মানে ম্যানুয়াল ডিয়াজ এখানেও ধরা না খাওয়ার জন্য একটা সেফ স্ট্র্যাটেজি খাটিয়েছিল, কারণ একজন মহিলাকে তো আর কেউ সন্দেহ করবে না। কিন্তু এরপরেও সে সিআইএর চোখকে ফাঁকি দিতে পারেনি। যাই হোক, সেই লোকের কাছে অনেকগুলো রিস্টব্যান্ড পাওয়া যায় যেগুলোর মাধ্যমে এই ব্ল্যাক মানিগুলোকে ব্যাংকে নিয়ে আসা হতো। কেট র্যাগিকে নিয়ে ব্যাংকে গিয়ে জানতে পারে এই অ্যাকাউন্টে গত 5 বছর ধরে প্রতিদিন $9,000 করে জমা করা হচ্ছিল। এই কথা শুনে তো তাদের চোখ পুরোই কপালে উঠে যায়। কিন্তু ম্যানুয়াল ডিয়াজ এতটাই চালাক ছিল যে সে এই অ্যাকাউন্টটা লোন পরিশোধের নাম দিয়ে খুলেছিল, আর এই কারণেই এই অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যাংকের কাছে কোনো লিগ্যাল এভিডেন্স ছিল না, যার ফলে কেট পর্যন্ত ম্যানুয়াল ডিয়াজের বিরুদ্ধে কোনো লিগ্যাল কেস শুরু করতে পারে না। এই সব কথাবার্তা শুনে কেট প্রচন্ড বিরক্ত হয়। এর পাশাপাশি এতদিনের এই পরিশ্রম তাকে প্রচন্ড ক্লান্তও করে তুলেছে। তাই সে কিছুটা রিফ্রেশমেন্টের জন্য র্যাগিকে নিয়ে একটি বারে ড্রিঙ্কস করতে যায়। সেখানে র্যাগি কেটকে টেড নামের একজন পুলিশ অফিসারের সাথে পরিচয় করিয়ে দেয়। কথা বলতে বলতে হঠাৎই টেড আর কেটের মধ্যে রোমান্টিসিজম শুরু হয়ে যায়। মানে আমেরিকানদের স্বভাব তো তোমরা জানোই, রোমান্টিক হতে এদের 2 মিনিটও লাগে না। ফলে তারা দুজনে ওই বারে নাচানাচি শেষ করে চলে যায় বেডরুমে। কিন্তু রোমান্সের ফাঁকেই কেট হঠাৎ টেডের চাবির রিংটা দেখতে পায়। সেই রিংটা দেখে কেটের মাথা ঘুরে যায়, কারণ চাবির রিংয়ে এমন একটা রিস্টব্যান্ড লাগানো ছিল যেটা তারা ব্যাংকে সেই ছদ্মবেশী লোকটার কাছেও পেয়েছিল। কেট নগদে বুঝে যায় যে এই টেডও আসলে সোনেরা কার্টেলের জন্য কাজ করা করাপ্টেড পুলিশ অফিসার। তাই সে দ্রুত টেডকে ছাড়িয়ে নেয় আর বাথরুমে যাওয়ার নাম করে নিজের পিস্তল বের করতে যায়। ইতিমধ্যে টেড সেটা বুঝে গিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে এবার তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি লেগে যায়। কেট অনেক চেষ্টা করে তাকে গুলি করার জন্য, কিন্তু টেড তার হাত ধরে ফেলার কারণে গুলিটা মিসফায়ার হয়ে যায়। তারপর টেড হঠাৎই কেটের গলা চেপে ধরে তাকে মারার চেষ্টা করা শুরু করে। এভাবে যখন কেট প্রায় মরতেই বসেছিল ঠিক সেই সময় সেখানে হাজির হয় আলেহেন্দ্রা। আলেহেন্দ্রা এসে টেডের মাথায় বন্দুক তাক করে কেটকে সেই মুহূর্তে সেখান থেকে বাঁচিয়ে নেয়। টেডকে ধরে নিয়ে গিয়ে আলেহেন্দ্রা আর ম্যাট তাকে প্রচন্ড মারধর করে। তারপর তাকে একটা গাড়িতে বসিয়ে টর্চার করতে করতে তার কাছ থেকে একে একে সব ইনফরমেশন জেনে নেয়। আলেহেন্দ্রা টেডের কাছ থেকে সে সব অফিসারের নাম জেনে নেয় যারা টেডের মতনই এই কার্টেলের সাথে যুক্ত ছিল। এদিকে কেট তার সাথে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনেকটাই ডিপ্রেসড হয়ে পড়ে। তার উপরে ম্যাটের টিটকারির কারণে তার মন আরো খারাপ হয়ে যায়। তবে আলেহেন্দ্রা সেখানে এসে কেটকে সান্ত্বনা দেয় আর কেটও নিজের জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। পরের দিন কেট আর র্যাগি অফিসে গিয়ে জানতে পারে যে ম্যাট আর অন্যান্য সিআইএ কর্মকর্তারা ম্যানুয়াল ডিয়াজকে ট্র্যাক করে ফেলেছে।
তাদের প্ল্যান মোতাবেক ম্যানুয়েল ডিয়াজ মেক্সিকোতে তার বসের সাথে দেখা করতে যাচ্ছে। তাই কেট ভাবে হয়তো সবাই মিলে এবার ম্যানুয়েল ডিয়াজকেও পাকড়াও করতে যাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ম্যাট সবাইকে বলে ট্যানেলের রেড দেওয়ার কথা। কেটের এই প্ল্যানটা একেবারেই বুঝতে পারে না, কারণ ম্যানুয়েল ডিয়াজ তো তাদের নাগালের মধ্যেই ছিল। তারা চাইলেই ম্যানুয়েল ডিয়াজকে এখনই ধরতে পারে। তাহলে ট্যানেলের মুখে গিয়ে ঘাপটি মেরে থাকার দরকারটা কি? কেট ম্যাটকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে ম্যাট তাকে বলে, তুমি এত কিছু বুঝতে চেয়েও না, তুমি শুধুমাত্র তোমার অর্ডার মোতাবেক কাজ করো, আর তোমাকে আমরা শুধুমাত্র FBI এজেন্ট হওয়ার কারণে এখানে জায়গা দিয়েছি। এই কথা শুনে কেটের মন আরো খারাপ হয়ে যায়, কারণ নিজের প্রাপ্য সম্মানটুকু যদি সে না পায় তাহলে বেকার পরিশ্রম করে তার লাভটা কি। এদিকে অপারেশনে যাওয়ার জন্য রেডি হওয়ার সময় র্যাগি কেটকে বলে, এই লোকগুলো আমাদেরকে শুধুমাত্র ইউজ করছে, তাই এখনো সময় আছে, এই অপারেশন ছেড়ে দাও। কিন্তু কেজ বলে যেহেতু সে এই মিশনে জড়িয়ে পড়েছে তাই সে এটা শেষ দেখেই ছাড়বে। ম্যানুয়েল ডিয়াজ তার গাড়ি নিয়ে রওনা দেওয়ার পর হেলিকপ্টারের মাধ্যমে উপর থেকে তাকে ট্র্যাক করা হয়। ডিয়াজ কোন কোন দিকে যাচ্ছে তার খবর রাখতে থাকে একদল CIA এজেন্ট। অন্যদিকে CIA টাস্ক ফোর্সের টিমও সেই টানেলে পৌঁছে যায়। সন্ধ্যার অন্ধকারে সেই সুড়ঙ্গে ঢোকার আগে প্রত্যেকে নিজেদের চোখে নাইট ভিশন গ্লাস লাগিয়ে ফেলে। তারপর বন্দুক হাতে ধীরে ধীরে তারা সুড়ঙ্গের মধ্যে ঢোকে। প্রথম দিকে সুড়ঙ্গটা কাঁচা মাটির আর এবড়ো থেবড়ো ছিল। এবার টানেলের কিছু দূর হাঁটার পর দুজন স্মাগলারকে টাস্ক ফোর্সের সদস্যরা ছুরি দিয়ে হত্যা করে। এরপর আরো কিছু দূরে গিয়ে এবার তারা দেখতে পায় সুড়ঙ্গটা পাকা আর মজবুত ইটের গাঁথনিতে তৈরি। এর ভিতর নানা জায়গায় ছোট ছোট ঘরের মতন কম্পার্টমেন্ট আছে। এবার সুড়ঙ্গের মধ্যে থাকা বেশ কিছু স্মাগলারদের সাথে তাদের গোলাগুলি শুরু হয়। এই গোলাগুলির মধ্যে একটা গুলি কেইটের গায়ে প্রায় লাগতে যাচ্ছিল, কিন্তু অল্পের জন্য সে বেঁচে যায়। কেইট আসলে সেই সময়টায় আলেহেন্দ্রার পিছু পিছু ফলো করছিল, কারণ সে দেখতে পেয়েছিল যে আলেহেন্দ্রা তার দল থেকে আলাদা হয়ে গিয়ে অন্য একটা রাস্তায় যাচ্ছে। তাই কেইটও তাকে ফলো করতে করতে সেই দিকে যাওয়া শুরু করে। আলেহেন্দ্রা সেই পথ দিয়ে বের হয়ে টানেলের অন্য পাশে এসে দেখতে পায় একজন পুলিশ একটি গাড়ি থেকে কিছু ড্রাগস নামাচ্ছে। সেখানে আরো একজন লোক ছিল যাকে আলেহেন্দ্রা প্রথমে গুলি করে মেরে ফেলে। তারপর আলেহেন্দ্রা সে পুলিশ অফিসারকে তার পিস্তল ফেলে দিয়ে পিছনে দাঁড়াতে বলে। এই মেক্সিকান পুলিশের নাম ছিল সিলভিও। আলেহেন্দ্রা যখন সিলভিওকে অ্যারেস্ট করছিল ঠিক সেই মুহূর্তে কেইট সেখানে এসে পৌঁছায়। কেইট যখন দেখতে পায় আলেহেন্দ্রা বেআইনিভাবে একজন মেক্সিকান পুলিশ অফিসারকে অ্যারেস্ট করছে, তখন সে আলেহেন্দ্রাকে আটকানোর চেষ্টা করে। তখন আলেহান্দ্রো কোনো কথাবার্তা ছাড়াই তাকে শুট করে বলে, আর কোনোদিন আমার দিকে পিস্তল তাক করার সাহস দেখাবি না। আলেহেন্দ্রা আসলে এটা জেনে শুট করেছিল যে কেইট একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে, তাই গুলি চালানোর জন্য কেইটের কোনো ক্ষতি হয়নি। কিন্তু সে প্রচন্ড শক পেয়ে হতভম্ব হয়ে হাঁপাতে থাকে। এদিকে আলেহেন্দ্রাও ওই পুলিশ অফিসারকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। ওদিকে সুড়ঙ্গের মধ্যে সব স্মাগলারকে সাফ করে দেওয়ার পর ম্যাট সিআই টিমকে বাহবা দিতে থাকে। তখন র্যাগি এসে ম্যাটকে প্রশ্ন করে, এই কেইট কোথায়? ম্যাট তখন বলে, আমি কিভাবে জানবো, সে তো তোমার সাথে ছিল। তখন ম্যাট কেইটকে খোঁজার জন্য টানেলের ভিতরে যেতে থাকলে কেইট ভিতর থেকে বের হয়ে আসে। সবাইকে অবাক করে দিয়ে কেইট হঠাৎ ম্যাটের উপরে চড়াও হয়ে বসে। ম্যাট কেইটকে ধরে এক ঝাঁকি দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। তখন র্যাগিও ম্যাটের উপরে হামলা করতে গেলে সিআইএ টিমের দুজন লোক তাকে মাটিতে ফেলে দেয়। ম্যাট কেইটকে এক পাশে নিয়ে গিয়ে মাটি ঢিপির সাথে চেপে ধরে তাকে ইজি হতে বলে, কারণ সে বুঝতে পারছে যে কেইট হয়তো কোনো বিষয়ে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। এরপর কেইট ম্যাটের কাছে এই সমস্ত কিছুর ব্যাখ্যা চায়, কারণ তার কাছে মনে হচ্ছে যে আলেহেন্দ্রা হয়তো এই সনোরা কর্টেজের সাথে জড়িত আছে। এই সব কথা শুনে ম্যাট এবার বলে আসল কথা। আসলে এই অপারেশনের মূল উদ্দেশ্য ছিল এখানকার সমস্ত স্মাগলারদেরকে মেরে ডিয়াজের মাধ্যমে অ্যালারকানের কাছে পৌঁছানো। তাদের মূল টার্গেট কখনো ডিয়াজ ছিল না, কারণ তাদের মূল টার্গেট ছিল অ্যালারকন, যে আমেরিকায় ড্রাগ বিজনেস কন্ট্রোল করে যাচ্ছে। তখন কেট তাকে জিজ্ঞেস করে আলেহেন্দ্রার সাথে মিডিল ইভের সম্পর্ক কি, কারণ কেট যখন আলেহেন্দ্রা আর সিভিলিওকে একসাথে দেখেছিল তখন সিলভিওর কাছে সে মেলেডিন শব্দটা শুনতে পেয়েছিল। সিলভিও আলেহেন্দ্রাকে জিজ্ঞেস করেছিল যে সে মেলেডিনের লোক কিনা। এখন মেলেডিন আসলে সনোরা কর্টেলের মতনই একটা কর্টেল যেটা কলম্বিয়ার হয়ে কাজ করে। তখন ম্যাট তাকে আসল কথা বলে। সে জানায় আলেহেন্দ্রা একটা সময় মেলেডিনের জন্য কাজ করত। সে ছিল একজন প্রসিকিউটর যে এই কর্টেলের লিগাল মামলাগুলো হ্যান্ডেল করত, আর অ্যালারকনও সেই মেলেডিনের একজন বস ছিল। একদিন কোনো একটা ঝামেলার কারণে অ্যালারকনই আলেহান্দ্রার পুরো পরিবারকে মেরে শেষ করে দিয়েছিল। তার সামনেই অ্যালারকন তার স্ত্রীর গলা কেটে ফেলে আর মেয়েটাকে একটা আস্ত অ্যাসিডের জারের মধ্যে জীবন্ত ছুঁড়ে ফেলে দেয়। তাই আলেহান্দ্রো এই প্রতিশোধ নেওয়ার জন্যই এরপর থেকে অ্যালারকনকে গরু খোঁজা খুঁজে যাচ্ছে, আর এর জন্যই সে প্রথমে শুটিং আর ফাইটিং প্র্যাকটিস করা শুরু করে।
এরপর সে সিআইকে এই মিশনের কথা জানার পরেই আলেহান্দ্রা নিজের ইচ্ছাতেই এই মিশনে যোগ দেয়। সিআইএও মেক্সিকান ভাষা জানা এবং এসব কর্টেলের ভিতরের খবর জানা এমন মানুষকে হাতছাড়া করতে চায়নি, আর এর জন্যই তাকে ঘিরেই এই অপারেশনে সমস্ত প্ল্যান সাজানো হয়েছে। এবার তাদের সেই প্ল্যান মোতাবেক আলেহান্দ্রো সিলভিওকে নিয়ে ম্যানুয়েল ডিয়াজের গাড়ি পিছু যেতে থাকে। হেলিকপ্টারের সাথে কন্ট্যাক্ট রেখে প্রতি মুহূর্তে আলেহান্দ্রা ডিয়াজের লোকেশন পাঠাচ্ছিল। সেই লোকেশন ফলো করে অবশেষে সে সিলভিওকে গান পয়েন্টে নিয়ে ডিয়াজের গাড়ির একদম কাছাকাছি এসে পড়ে। সিলভিও আলেহান্দ্রার নির্দেশ মোতাবেক গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল। ডিয়াজের গাড়ির একদম কাছাকাছি যাওয়ার পর আলেহান্দ্রো সিলভিওকে পুলিশের হর্ন বাজাতে বলে। তারপর সে সিলভিওকে একটা মাইক্রোফোন দিয়ে ডিয়াজকে থামানোর আদেশ দিতে বলে। সিলভিও সেই মোতাবেক কাজ করলে ডিয়াজ তার গাড়ি থামায়। তারপর আবারও আলেহান্দ্রোর কথায় সিলভিও ডিয়াজকে গাড়ি থেকে নামতে বলে। ডিয়াজ গাড়ি থেকে নামলে আলেহান্দ্রো এবার সিলভিওকে গাড়ি থেকে নামিয়ে দেয়। সিলভিও গাড়ি থেকে নামার পর ডিয়াজ তাকে দেখে তার কাছে এগিয়ে এসে বলে, তুমি কি জানো আমি কে? ঠিক এই কথার সাথে সাথেই আলেহান্দ্রো গাড়ির ভিতর থেকে নিখুঁত এক এইমে সিলভিওকে গুলি করে মারে, আর তারপর সে ডিয়াজের পায়ে গুলি করে তাকে জখম করে দেয়। এরপর গাড়ি থেকে নেমে আলেহান্দ্রো যখন ডিয়াজের কাছে আসে, ডিয়াজ তখন কাতরাতে কাতরাতে বলে, তুই জানিস আমার বসকে? আলেহান্দ্রো তখন হেসে বলে, আমি ভালো করেই জানি, আর তুই আমাকে এখন তোর বসের কাছে নিয়ে যাবি। আলেহান্দ্রো ডিয়াজকে সিলভিওর মতনই গাড়িতে বসিয়ে ড্রাইভ করতে বলে। ডিয়াজও ড্রাইভ করতে করতে অ্যালারকনের বাড়ির কাছে এসে পৌঁছায়। প্রথমে বাড়ির সামনের রাস্তায় একজন সিকিউরিটি এসে তাদের গাড়ি চেক করতে যায়, আর ঠিক সেই সময় পিছনে থাকা আলেহান্দ্রো সেই লোকটাকে গুলি করে মারে। তারপর অ্যালারকনের বাড়ির মূল গেটে পৌঁছানোর পর ডিয়াজের গাড়ি গেটের সামনে এসে থামে। তখন আরো 3 জন গার্ড ডিয়াজের গাড়ির সামনে এসে ডিয়াজকে ডাক দেয়, কিন্তু ততক্ষণে আলেহান্দ্রো ডিয়াজের গলা কেটে দিয়েছে, আর ডিয়াজও মরে ভূত হয়ে গেছে। এরপর আলেহান্দ্রো বিদ্যুৎ গতিতে তার মারাত্মক স্কিল দিয়ে সেই 3 জন গার্ডকে একদম চোখের পলকে শেষ করে দেয়। ভাইরে ভাই, এখানে আলেহান্দ্রার যে গান চালানোর স্কিল তা এক কথায় অসাধারণ। এরপর সে গাড়ি থেকে নেমে ধীরে ধীরে অ্যালারকনের বাড়ির ভিতরে ঢুকতে থাকে। ভিতরে ঢোকার পর কিছু দূর গেলে আরো একজন গার্ড আলেহান্দ্রোর সামনে আসলে আলেহান্দ্রো তাকে সাইলেন্সার লাগানো বন্দুক দিয়ে শেষ করে দেয়। আর এভাবেই অবশেষে আলেহান্দ্রো গিয়ে পৌঁছায় সেই রুমে যেখানে ডিয়াজ তার স্ত্রী আর ছেলেদেরকে নিয়ে ডিনার করছিল। তারা আলেহান্দ্রোকে দেখে ভয় পেয়ে গেলেও অ্যালারকন তাদেরকে খাওয়া চালিয়ে যেতে বলে। এরপর আলেহান্দ্রো ডাইনিং টেবিলের একটা চেয়ার নিয়ে অ্যালারকনের মুখোমুখি বসে। এবার আলেহান্দ্রো অ্যালারকনকে বলে, প্রতি রাতেই তুমি কোনো না কোনো পরিবারকে শেষ করে দাও, কিন্তু তারপরেও কিভাবে তুমি নিজের পরিবারকে নিয়ে এমন ডিনার করতে পারো? এই সব কথাবার্তা শুনে অ্যালারকন উত্তর দেয় যে এই ব্যবসায় সার্ভাইভ করার জন্য এমনটাই তাকে করতে হয়। অন্যদিকে অ্যালারকনের স্ত্রী ভয় পেয়ে কান্না শুরু করে দিয়েছে। তারপরে আলেহান্দ্রো অ্যালারকনকে নিজের স্ত্রী ও সন্তানের কথা স্মরণ করিয়ে দেয়, যাদেরকে অ্যালারকন নির্মম ভাবে মেরেছিল। অ্যালারকন তখন বলে এই মার্ডারগুলো বিজনেসের খাতিরেই ছিল, এখানে পার্সোনাল কোনো ম্যাটার ছিল না। তখন আলেহান্দ্রো বলে ওঠে, এগুলো আমার জন্য অবশ্যই পার্সোনাল, আর এখন তোমারও সময় হয়েছে ঈশ্বরকে হ্যালো বলার। এই কথা বলার সাথে সাথে আলেহান্দ্রো অ্যালারকনের সামনে তার 2 ছেলে আর স্ত্রীকে চোখের পলকে মেরে ফেলে। অ্যালারকন নিজের চোখের সামনে পুরো পরিবারের মৃত্যু দেখে পাথর হয়ে বসে থাকে। তারপর অ্যালারকন আলেহান্দ্রোকে অনুরোধ করে যেন সেও তাকে শেষ করে দেয়। আলেহান্দ্রো তার দিকে একটু উপহাসের দৃষ্টিতে চেয়ে অবশেষে তাকেও শেষ করে দেয়। আর এভাবেই আলেহান্দ্রো নিজের প্রতিশোধের 100 ভাগই পরিপূর্ণ করে নেয়। এবার অ্যালারকনকে শেষ করার পর আলেহান্দ্রো হঠাৎই কেইটের বাসায় যায়। কেইট তখন সেখানে গত কয়েকদিনের ঘটনার জন্য প্রচুর ডিপ্রেসড হয়ে বসেছিল। আলেহান্দ্রো সেখানে কেইটকে একটা বন্দুক দিয়ে হোস্টেজ বানিয়ে ফেলে, আর তাকে একটা পেপারে সাইন করতে বলে। এই পেপারে লেখা ছিল যে এখানে যে ঘটনাগুলো হয়েছে এই সব কিছুতেই তার সম্মতি ছিল, আর সে একজন আই উইটনেস হিসেবেই এই পেপারে সাইন করবে। কিন্তু কেইট এই পেপারে সাইন করতে অস্বীকৃতি জানালে আলেহান্দ্রো তার চিবুকের নিচে পিস্তল ধরে। এরপর আলেহান্দ্রো তাকে হুমকি দেয় যে যদি তুমি পেপারে সাইন না করো তাহলে এখনই তোমাকে আমি হত্যা করব, যেটা দেখে পুলিশ ভাববে যে তুমি সুইসাইড করে নিয়েছো। এই সব কথা শুনে বাধ্য হয়ে কেইট সাইন করে দিলে আলেহান্দ্রা সেখান থেকে চলে যায়। কিন্তু যাবার সময় সে নিজের পিস্তলকে পার্ট বাই পার্ট খুলে দিয়ে ফেলে রেখে যায়। এই পাপের শহর ছেড়ে সে যেন কোনো একটা ছোট শহরে চলে যায়, কারণ এই শহর তার জন্য নয়। এরপর আলেহান্দ্রা বের হয়ে যখন তার বাড়ির উঠোনে যায়, ঠিক সেই সময় কেইট উপরের তালা থেকে তার দিকে পিস্তল তাক করে। এই দৃশ্য দেখে আলেহান্দ্রাও নির্ভীক চোখে তার দিকে তাকিয়ে থাকে। এই নির্ভীকতার আসলে কোনো মানে নেই।
আসলে তার জীবনে এখন তো আর পাওয়ার কিছু নেই, কারণ তার প্রতিশোধ সে পূর্ণ করে ফেলেছে। অর্থাৎ এখন সে যদি মারা যায় তাহলে তার কিছুই আসে যায় না। কেট তার সেই নির্বাক চোখ দেখে তিগার টানার সাহস করতে পারে না, তাই অবশেষে আলহেন্দ্রাও আর অপেক্ষা না করে সেখান থেকে চলে যায়। মুভির একদম শেষ সিনে আমরা সিলভিওর ছেলেকে দেখতে পাই, যে একটা ফুটবল ম্যাচ খেলছিল। সেই ম্যাচটায় তাকে আজ নিয়ে যাওয়ার কথা ছিল তার বাবা, কিন্তু তার বাবা আর এই পৃথিবীতে নেই। তার জন্যই তার মা আজ তাকে নিয়ে এসেছে। সেই ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ দূর থেকে একটু গুলির শব্দ শোনা যায়। এই গুলির শব্দ পেয়ে ছেলেরা একটু করে খেলা থামালেও কিছুক্ষণ পর আবারও খেলা শুরু করে, কারণ এই গোলাগুলি তাদের কাছে নিত্যদিনের ব্যাপার। আসলে এটা ঠিক যেন একটা পাপের সাম্রাজ্য, যেমনটা আলেহেনরা কেটকে বলেছিল। আর এভাবেই এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়।